নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের 20 পর্ব। রমেশ খুন হওয়ার পর 12 ঘরের বস্তি তো বটেই, সমস্ত পাড়াটা যেন কেমন ঝিম মেরেছিল। একটা থমথমে বিষণ্ণতা, চাপা চাপা ভাব। ওর সঙ্গে মেলামেশা করতে, ভিন্ন বাড়ির দরজায় যেতে, এমনকি পাশের ঘরের রকে বসে প্রতিবেশীর সঙ্গে কথা বলতেও যেন লোকে কেমন আটকা বোধ করছিল। সবাই কেমন সংকুচিত, সন্ত্রস্ত হয়ে চলাফেরা করছিল। ক্ষিতীশের কি ফাঁসি হবে? না, বেবির জবানবন্দিতে পুলিশের বিশ্বাস হচ্ছে না, আরও এনকোয়ারি হবে। খুনের পেছনে কি আরো মানুষ আছে? ঠান্ডা রক্তে খুন নাকি গরম রক্তে খুন? ক্ষিতীশ এত বড় দা কোথায় হুট করে পেল? কে সাপ্লাই করেছিল? বেবিকে হাজত থেকে কবে ছাড়া হবে? না, দাটা বেবি ফ্রকের তলায় করে দোকানের কয়লার নিচে লুকিয়ে রেখেছিল আগে ভাগে? এই অস্ত্র ক্ষিতীশের হাতে না উঠে রমেশের হাতে উঠতে পারত নাকি? ইত্যাদি চাপা গলার ফিসফিসে আওয়াজে কুলিয়া ট্যাংরার বাতাস দূষিত, ভারাক্রান্ত হয়ে উঠেছিল। কিন্তু 72 ঘন্টার মধ্যেই পারিজাত আবহাওয়া সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। হ্যাঁ, সংস্কৃতি সম্মেলন। পাড়ার ছেলে বুড়ো, স্ত্রী পুরুষ, বিদ্বান মূর্খ সকলেই সেদিন পারিজাতের প্রশস্ত লনে শামিয়ানার তলায় এক একটি আসন দখল করে বসতে পেরেছিল। হলঘরে এত লোকের জায়গা হবে না চিন্তা করে বাইরের সামনের সবুজ মাঠে চাঁদোয়া খাটিয়ে প্রত্যেকটা খুঁটি দেবদারু পাতা ও খেজুর পাতায় মোড়ে নিশান গুজে ও প্রবেশদ্বারে লাল শালুর গায়ে সাদা কাপড় দিয়ে কুলিয়া ট্যাংরা কৃষ্টিবাসর লিখে পারিজাত, সন্তোষের দল, ময়না এবং রুচি সকলকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে বসালো। এ পাড়ার নিমন্ত্রিতরা তো ছিলেনই। ওদিক থেকে পারিজাতের আরামবাগের সেই জার্মান রাশিয়া ফেরত বন্ধু, বিশিষ্ট জননেতা শশাঙ্ক বাগচি, ডক্টর মধুসূদন নাগ, সন্তোষের বাবা মা, এদিক থেকে রুচির স্কুলের কয়েকজন টিচার, সন্তোষের পার্ক স্ট্রিট, বালিগঞ্জ এবং এন্টালির বন্ধুরা, সন্তোষের বোন, বোনের সখীরা, অসিতের বোন ও বোনের সখীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর সফল করে তুললেন। ডক্টর নাগ মঙ্গলাচরণ করলেন, অসিতের বোন উদ্বোধনী সঙ্গীত গাইল। সভাপতি শশাঙ্ক বাগচি সংস্কৃতি বলতে কি বোঝায় তা তাঁর ভাষণে চমৎকারভাবে বিশ্লেষণ করে সমবেত সকলকে মুগ্ধ করলেন। অশিবকে, অসুন্দরকে, অকল্যাণকে, অবিদ্যার পাপকে, দারিদ্র্যের গ্লানিকে চিরতরে বিদায় দেবার মহতী ব্রত নিয়ে এই সংস্কৃতি বাসর আপনাদের মধ্যে জন্ম নিল। অকুণ্ঠ আত্মত্যাগ, অপরিসীম প্রেম, অপরিমেয় নিষ্ঠা, অমিত উদ্যম এবং অশেষ সাহস নিয়ে আপনারা সমিতির প্রচেষ্টাকে সার্থক, জয়যুক্ত করে তুলবেন এবং সমাজকে, জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমার এই কামনা। ভাষণ শেষ হবার পর করতালি ধ্বনিতে আসর মুখরিত হল। মৃদু গুঞ্জন করে অনেকেই বলাবলি করলেন, কন্টিনেন্ট ঘুরে আসা এত বড় লোকটার এই দীর্ঘ বক্তৃতায় একটা ইংরাজি শব্দ নেই। কি অদ্ভুত দখল বাংলা ভাষার ওপর! কি চমৎকার বলার ভঙ্গি! এরপর অনুষ্ঠানের যেটা সবচেয়ে প্রধান অংশ, অর্থাৎ রুচিকে সম্পাদিকার পদ গ্রহণের জন্য আমন্ত্রণ করা, সুন্দর সংক্ষিপ্ত একটি বক্তৃতা করে পারিজাতটা আরম্ভ করল। আজ আর টাই স্যুট না, পাঞ্জাবি ধুতি চাদরে পারিজাতকে অতি সুন্দর দেখাচ্ছিল। রুচি এই আমন্ত্রণ গ্রহণ করে তার প্রত্যুত্তরে ছোট কয়েকটি কথায় এবং তাতে অসতর্কতা বশত দুটো ইংরেজি শব্দ মিশিয়ে ফেলে কাঁপা গলায় বক্তৃতা করল। এই সীমিত শক্তি নিয়ে এত বড় আদর্শকে সাফল্যমণ্ডিত করে তোলা সহজ না বলে আজ আমিও আপনাদের সকলের সহযোগিতা ও শুভেচ্ছা কামনা করছি। শেষ দিকে আর ইংরেজি শব্দ ছিল না, তাই শিবনাথের চেহারা আবার উজ্জ্বল হয়ে উঠেছিল। বস্তুত আনন্দে গর্বে আজ তার বুক ফুলে উঠেছিল। মালার স্তূপ জমল রুচির কোলের উপরে। সন্তোষ ও তার বন্ধুদের সঙ্গে রুচি বসেছিল। মালাগুলো পরে সে একটা একটা করে সব দিকে বিলিয়ে দিয়েছিল অবশ্য। অনুষ্ঠান শেষ হবার আগে, অর্থাৎ সকলের শেষে, সাহিত্যিক সন্তোষ
সমিতির পক্ষ থেকে কর্মীদের সকলের হয়ে তার চমৎকার ভাষায় বক্তৃতা করল। আমরা দল বুঝি না, আমরা রাজনীতি জানি না। মুক্ত আকাশের নিচে নতুন দিনের সূর্যের কিরণ সম্পাত ললাটে নিয়ে তরুণের দল তরুণীর দল হাত ধরাধরি করে আজ যে অভিযান শুরু করলাম, তার শেষ কোথায়, সমাপ্তি কোথায় জানি না। নদীর তরঙ্গের মতো লাভ ক্ষতির হিসাব না নিয়ে মহাসমুদ্রের দিকে, অর্থাৎ জাতি গঠনের বিরাট সাধনার দিকে কেবল অগ্রসর হতে থাকব। আমাদের এই গতি, এই বেগ, এই উচ্ছলতা আজ এক কল্যাণীকে, এক দেবীকে পেয়ে স্ফীততর হয়ে উঠল। রুচিদির প্রেরণায়, নির্দেশনায় আমরা যে কত কাজ করতে পারব, তা এখনই বলে মাননীয় অতিথিদের, বন্ধুদের ধৈর্যচ্যুতি ঘটাব না। ফলেন পরিচয়তে। আবার করতালির ধ্বনি। ময়না সমাপ্তি সঙ্গীত গাইল। সন্তোষের দেবী কল্যাণী কথাগুলির সময় রুচির চেহারার পরিবর্তনটা শিবনাথের চোখে সবচেয়ে বেশি ধরা পড়ল। বস্তুত সবাই রুচিকে ওপর থেকে দেখছিল তার বাইরের রূপ। এ কাজে সে কাজে বারবার শিবনাথকে ছুটতে হচ্ছে, পারিজাতের সঙ্গে এটা ওটা নিয়ে পরামর্শ করতে হচ্ছে। কিন্তু তা হলেও থেকে থেকে এক এক সময় চুপ করে সে স্ত্রীর দৃষ্টি, হাসি, তার কথা বলার প্রত্যেকটি ভঙ্গি নিরীক্ষণ করে মুগ্ধ এবং বিস্মিত হচ্ছিল। কমলাক্ষী গার্লস স্কুলের একটি সেকেন্ড টিচার উপযুক্ত সময় উপযোগী পরিবেশে যে কতখানি বদলে যেতে পারে, তা সে আজ রুচিকে দেখে বুঝল। অথচ আজ সকালেও ওর সঙ্গে শিবনাথের হালকা মতন ঝগড়া হয়ে গেছে। শিবনাথ অবশ্য ঠাট্টা করে বলেছিল, যাতে স্ত্রীলোক, তাই রুচির মনের ক্ষুদ্রতা ধরা পড়ে গেছে। দীপ্তি নেই, কাজেই স্বামীর কোনো রকম চিত্তচাঞ্চল্য ঘটবার আশঙ্কা নেই নিশ্চিন্ত হওয়ার পর সে কাজ করতে পা বাড়াল। তার কর্মের আদর্শটা নিতান্তই শর্ত সাপেক্ষ। এখন সেই ঝগড়ার কথা মনে আছে কিনা, পত্র পুষ্প শোভিত প্যান্ডেলের একটা কোনায় বসে কাজের স্কিম নিয়ে রুচি আলোচনায় মগ্ন ছিল। একবার ছুটে গিয়ে প্রশ্ন করতে শিবনাথের ভয়ঙ্কর ইচ্ছা হচ্ছিল, যদিও তার সুযোগ এবং সময় পেল না শিবনাথ। আমের মুকুলের গন্ধ ও মিষ্টি হাওয়া নিয়ে পারিজাতের লনে ফাল্গুনের সুন্দর অপরাহ্ন শেষ হয়ে যখন সন্ধ্যা নামল, তখন অনুষ্ঠানও শেষ হল। তখনও পারিজাত ভীষণ ব্যস্ত, শিবনাথ ব্যস্ত, শশাঙ্ক বাগচি, ডক্টর নাগ এরা একে একে বিদায় হচ্ছেন। সঙ্গে শিবনাথও রাস্তায় দাঁড় করানো তাদের এক একটা গাড়ির দরজা পর্যন্ত যাচ্ছে। মনে মনে ভাবছিল, এখনই সে অবসর হবে, সবাই তো প্রায় বিদায় হলেন। রুচি অবশ্য তখনও খুব বেশি ব্যস্ত হয়ে সন্তোষ ও সন্তোষের বন্ধুদের সঙ্গে কথা বলছিল। এমন সময় হঠাৎ একটা পরিচিত মুখ থেকে শিবনাথ চমকে উঠল। আপনি? চারুরায় হাসল। আমি তো প্রথম থেকেই আছি। তার হাতে ক্যামেরা, ভিড়ের মধ্যে লক্ষ্য করেননি। একখানা কার্ড পেয়েছিলাম, বোধ করি পারিজাতবাবুর জমিদারি এলাকায় আমার স্থায়ী কর্মকেন্দ্র বলে আমিও এখানকার একজন, সেই সুবাদে নিমন্ত্রণ পেলাম। কথার শেষে চারু মেয়েদের মতো হাসল। চারুর কথা বলার ভঙ্গিতে শিবনাথ মুগ্ধ হল। গর্বিত ভঙ্গিতে সে প্যান্ডেলের দরজায় সন্তোষের বোন, অসিতের বোন এবং আরো দু একটি মেয়ের হাত ধরে দাঁড়ানো রুচির দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে হেসে চারুর দিকে তাকায়। কেমন লাগলো? অদ্ভুত। চলুন ওধারে গিয়ে একটু গল্প করি। চারু শিবনাথের হাত ধরল। বস্তুত শিবনাথও পরিচিত, বলতে গেলে বন্ধুস্থানীয় এমন একটি লোককে এতক্ষণ পর পেয়ে হালকা নিঃশ্বাস ফেলল। পারিজাত এবং বিশিষ্ট অভ্যাগতদের মধ্যে থেকে তেমন মন খুলে কথা বলতে না পারার দরুন সে অস্বস্তি বোধ করছিল বই কি। চলুন, ও এখন ফিরবে কিনা কে জানে। আর একবার রুচির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে শিবনাথ বলল। তারপর আর অপেক্ষা না করে চারুর হাত ধরে রাস্তায় নামল। পারিজাত তখন ডক্টর নাগের সঙ্গে ইলেকশন সম্পর্কে জরুরি কথা বলতে বলতে মন্থর গতিতে গাড়িটার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছে। তাতে শিবনাথ একটু অন্যদিকে সরবার সুযোগ পেল। সবচেয়ে বড় কথা, এত সব সম্ভ্রান্ত লোকের সামনে সে মোটেই সিগারেট খেতে পারেনি। আপনি দেখছি মশাই সর্বঘটেই আছেন। চারুর প্রসারিত প্যাকেট থেকে সিগারেট তুলে শিবনাথ হাসল। ভালো মন্দ নিয়ে আমার মায়া কানন। আপনাকে অনেকদিন আগেই বলেছি, বস্তি জীবনের দুঃখ, দারিদ্র্য, অশিক্ষা, দুর্নীতির অন্ধকার যথেষ্ট ঢোকানো হয়েছে বইয়ে।
কিন্তু আলোর ইঙ্গিত, সভ্যতা, সংস্কৃতি, আশার কোনো আভাস যদি পাই, তবে সেই চিত্র কি গ্রহণ করব না? সেই ছবি তো আজ পেয়ে গেলাম। শিবনাথ চারুর লাইটার থেকে সিগারেট ধরাতে ধরাতে কথাগুলি রীতিমতো উপভোগ করল। গুড, সেই লোভেই বুঝি চুপটি করে লুকিয়ে বসে থেকে এতক্ষণ সব শুনছিলেন, বলে সে শব্দ করে হাসল। ওয়ান্ডারফুল! কি যেন নাম সেই ছেলেটির? সন্তোষ। সুন্দর বক্তৃতা দিল। কি চমৎকার আইডিয়া! অতটুকুন ছেলে। খুব ভালো লাগলো কথাগুলো? শিবনাথ প্রশ্ন করল। খুব। যেন আর একটা কি প্রশ্ন করবার জন্য শিবনাথের জিহ্বা নড়ে উঠেছিল, কিন্তু নিবৃত্ত হল। মুখের ধোঁয়া ভার করে দিয়ে বলল, কনস্ট্রাকটিভ কাজের প্ল্যান শুনলেন সন্তোষের? ওর আবার অন্য গুণও আছে। হ্যাঁ, সাহিত্যিক, আর্টিস্ট। সিনেমার জন্য অলরেডি একখানা বই লিখে ফেলেছে। তাই নাকি? চারু রীতিমতো লাফ দিয়ে উঠল। তবে তো ওর সঙ্গে আমার পরিচয় হওয়া দরকার। হবে হবে, শিবনাথ হাসি হাসি চেহারা করে বলল। ওর সঙ্গে, ওদের সকলের সঙ্গে, কৃষ্টিবাসরের সমস্ত সভ্যার সঙ্গে আমি আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। ভিড়টা কমুক। রমেশের তালাবন্ধ চায়ের দোকান ডাইনে রেখে সুপারি ও জলপাইতলার সরু পথ দিয়ে দুজনে অগ্রসর হয়। আপনার গাড়ি কোথায়? ভিড়ের মধ্যে আনা সম্ভব হয়নি, বড় রাস্তায়। চলুন, সেদিকে যাচ্ছি। গাড়িটা ঠিক জায়গায় আছে দিকে নিশ্চিন্ত হয়ে চারু শিবনাথের হাত ধরে আবার হাঁটতে লাগল। অনগ্রসর অঞ্চল এটা, এখানে এরা... শিবনাথ এবার রুচির কথা উল্লেখ করতে ইতস্তত করল না। এখানে এরা কজন তরুণ তরুণী শিল্প সংস্কৃতি এবং সমাজসেবার আদর্শ নিয়ে কাজ করবে শুনে পারিজাত রাজি হল। তৎক্ষণাৎ আমাকেও রিকোয়েস্ট করে পাঠালো রুচি দেবীকে অ্যাসোসিয়েশনের সেক্রেটারিশিপ নিতে হবে। আমি দেখলাম ওটা এখন আর নিছক শো না। দেখলাম যে এরকম একটা কিছু হওয়া দরকার। বুঝতেই পারছেন, প্রোগ্রেসিভ আউটলুক আছে এমন সব লোক যদি এগিয়ে না যায়। শিবনাথের কথা থেমে গেল। গল্প করতে করতে ক্যানাল সাউথ রোডের এক জায়গায় এসে দুজনে থমকে দাঁড়ায়। উর্বশী হেয়ার কাটিং সেলুনের আজ অপরূপ সজ্জা। দরজার দুদিকে কলা গাছ ও মঙ্গল ঘট বসানো। দেবদারু পাতায় মুখে দেওয়া হয়েছে চৌকাঠ। ঝালর ঝুলছে, নিশান উঠছে, লাল, নীল, সবুজ, হলুদ ইলেকট্রিক বাল্বের মালা পরে পাঁচি ভাদুরীর দোকান পথচারীদের যেন হাতছানি দিয়ে ডাকছে। কি ব্যাপার? শিবনাথ অস্ফুটে বলল। দেখতে পাচ্ছেন না? চারুর চোখে আগে পড়েছে সেলুনের মাথায় দোতলার বারান্দায় ঝুলানো চকচকে নতুন প্রকাণ্ড একটা সাইনবোর্ড। চারু আঙুল তুলে দেখাতে শিবনাথ ঘাট তুলল। তারপর শব্দ করে হেসে উঠল। হাই সি! ভাদুরী তাহলে আজই মেসেজ ক্লিনিক স্টার্ট দিলেন? হ্যাঁ স্যার, আজ দিনটা ভালো। আমি পাঁজি দেখে দিয়েছি। অত্যন্ত অসপিসিয়াস ডে। আসুন আসুন। চমকে উঠল শিবনাথ। বিধু মাস্টার দোকান থেকে বেরিয়ে এসে তার হাত ধরে ফেলেছে। একটু বিরক্ত হয়ে শিবনাথ হাতটা ছাড়াতে চেষ্টা করে চারুর দিকে তাকালো। বিধু এবার চারু রায়ের হাত ধরল। আসুন স্যার, পাঁচু ভাইয়া একটা নতুন কনসার্ন ওপেন করলো। একবারটি এসে দেখুন। আপনাদের কোঅপারেশন, সিম্প্যাথি সে আশা করে বই কি। দরজায় দাঁড়িয়ে পাঁচু শিবনাথকে ডাকল। আসুন স্যার, সিগারেট খেয়ে যান। অগত্যা চারুর হাত ধরে শিবনাথ ভিতরে ঢুকল। দুজনকে দুটো চেয়ারে বসতে দিয়ে বিধু মাস্টার বলল, সে কথাই এতক্ষণ পাঁচুকে বলছিলাম। ওদিকে পারিজাত সংস্কৃতি, কালচার, সোশ্যাল ওয়েলফেয়ার করে লাফাচ্ছে, কিন্তু আসলে কাজ কতটুকু হচ্ছে বা হবে। আসলে এটা হলো, আমি আজকের ফাংশনের কথাই বলছিলাম। পারিজাতের এটা একটা ইলেকশন স্টান্ট ছাড়া আর কিছু না। কি বলেন আপনি? বিধু চারুর মুখের দিকে তাকালো। চারু হাসল, কথা বলল না। শিবনাথ গম্ভীর থেকে পাঁচুর প্রসারিত হাত থেকে সিগারেট তুলে নিল। সিগারেট ধরানো শেষ করে তেমনি গম্ভীর গলায় বলল, এটা যার যেমন চিন্তাধারা, কি আর বলবো। আমি তো মনে করি ভালো কাজ সবসময় ভালো। ইলেকশনের নামেও যদি কিছু কাজ হয়ে যায়, আপত্তি কি? যেন বিশেষ সন্তুষ্ট হলো না শিবনাথের কথা শুনে। বিধু মাস্টার চুপ করে দরজার বাইরে তাকায়। এবার পাঁচুর দিকে চেয়ে মুচকি হেসে পরে শিবনাথ এক চোখ ছোট করে মাস্টারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কানুকে ঢুকিয়ে দিয়েছেন তো মেসেজ ক্লিনিকে? বিধু মাস্টার মাথা নাড়ল।
কানু মানে? আমি মমতা সাধনাকেও ঢুকিয়ে দিলাম। হতবম্ব হয়ে শিবনাথ বিধুর মুখের দিকে চেয়ে রইল। কি, আপনি খুব অবাক হলেন? কেন, আপনাকে কি অনেকদিন বলিনি আমি আমার এসব প্রেজুডিস নেই? ডিগনিটি অব লেবার কথাটার মূল্য আমি খুব বেশি দিই। হ্যাঁ, সে কথাই এতক্ষণ পাঁচু ভায়াকে বলছিলাম। সংস্কৃতি ওয়েলফেয়ার করে পারিজাতের দল খুব লাফাচ্ছে, কিন্তু রিয়েলি একটা কাজের মতো কাজ করলো আজ আমাদের ভাদুড়ি। দুটো গরিবের ছেলে মেয়েদের প্রভিশনের ব্যবস্থা হয়ে গেল এখানে। ইজ দ্যাট নট সো? তা মমতা সাধনাকে মেসেজ ক্লিনিকে ঢোকালেন। ওদের মা মানে আপনার স্ত্রী আপত্তি করেননি তো? তিনি তো আবার... ও, আপনি ওদিকে ব্যস্ত ছিলেন বলে খবর জানেন না। শেষ রাতে ভীষণ পেন ওঠে সাধনার মার। তাড়াতাড়ি পাঁচুর কাছ থেকে 1 টাকা চেয়ে নিয়ে রিকশায় করে সকালে হাসপাতালে রেখে এলাম। অ্যাম্বুলেন্স ডাকার সময় ছিল না। আপত্তি? হ্যাঁ, হাসপাতাল থেকে ফিরে এসে যখন শুনবেন তখন একটু মুখ ভার। তা আপত্তি আর শোনে কে? বৎসরান্তে একটি নতুন মুখ নিয়ে হাসপাতাল থেকে ফিরে এসে তিনি অনেক ঝগড়াই আমার সঙ্গে করেছেন এ পর্যন্ত। এবার সেরকম কিছু করলে আমি ঠিক মাথা ফাটিয়ে দেব। দাড়ির জঙ্গলের কাছে ঢাউস মাছিটা উড়ু উড়ু করছিল। বিধু হাত তুলে সেটাকে তাড়িয়ে দেবার একটুও চেষ্টা করল না। এমন সময় বিস্ময়ের ওপর বিস্ময়, ওপর থেকে খটখট শব্দ করে একটা লোক নিচে নেমে এলো। চারু এবং শিবনাথ কে গুপ্তকে দেখে স্তম্ভিত হয়ে গেল। আজ আর বেশভূষা তেমন নোংরা না, বরং সুন্দর শার্ট গায়ে, রংদার লুঙ্গি কে গুপ্তর পরনে, পায়ে নতুন চটি এবং হাতে বাঁধানো একখানা খাতা। কে গুপ্তর দাড়িগোঁফ কামানো। হ্যালো, কি ব্যাপার? কে গুপ্ত চারুকে দেখে সামান্য হাসল, কিন্তু চারু বা শিবনাথের তরফ থেকে তেমন সারা শব্দ না পেয়ে সোজা পাঁচুর সামনে চলে গেল এবং খাতা খুলে কি যেন তাকে বোঝালে। পাঁচু মাথা নাড়ে। হ্যাঁ, আপনাদের বিলিতি অফিসের হিসেব আমাদের দিশি দোকানের অফিসের হিসেব সবই একরকম, মূলে সব এক। হা হা। কথা শেষ করে পাঁচু হাসল। পাঁচুর প্যাকেট থেকে একটা সিগারেট তুলে কে গুপ্ত চারু বা শিবনাথের দিকে আর একবারও না তাকিয়ে আবার বাঁ দিকে বারান্দার ঝোলানো সিঁড়ি বেয়ে গটগট করে ওপরে উঠে গেল। বিধু মাস্টার শিবনাথের দিকে তাকিয়ে বলল, কিরকম দুরবস্থায় পড়েছিল লোকটা জানেন তো? তাই বলছিলাম এই সমাজের জন্য কিছুই করবে না পারিজাত। হাতের বুড়ো আঙুল দেখিয়ে বিধু মুখটাকে বিকৃত করল। কেবল কথার ফুলঝুরি। রিয়েলি যদি কারোর হার্ট থেকে থাকে দুটো লোকের উপকার করার, দুটো লোককে বাঁচাবার ইচ্ছা যদি কারো থাকে, তো এ তল্লাটে আমি পাঁচু ছাড়া আর কাউকে দেখি না। ড্রিঙ্ক করে ভাদুড়ি ইয়ে বাড়ি যায়, কিন্তু তার অন্তঃকরণ কত যে উদার আমি প্রত্যেক স্টেপে তার পরিচয় পাচ্ছি। না খেয়ে লোকটা মরে যাবে দেখে পাঁচু ডেকে কে গুপ্তকে এখানে প্রোভাইড করল। তাছাড়া হিসাবপত্র দেখারও একজন লোক চাই, এবং ক্লিনিক যখন চালু হবে বেবিকেও এখানে নিয়ে আসা হবে। কে গুপ্তর তাই ইচ্ছা। পুলিশের হাঙ্গামাটাও ততদিনে মিটে যাবে। ক্ষিতীশ রমেশকে খুন করেছে, তার জন্য তো আর বেবিকে দায়ী করতে পারবে না। শিবনাথ বলল, কে গুপ্ত স্ত্রী কি বেবিকে এ কাজে অ্যালাউ করবে? আলবাত করবে। বিধু মাস্টার রীতিমতো ধমক দিয়ে উঠল। না করলে গুপ্ত স্ত্রীকে বলেছে সে যেখানে খুশি চলে যাক। ডটারের ওপর ফাদারের রাইট বেশি। গুপ্ত নিজে এই কনসার্নে আছে। এখন এখানে বেবি চাকরি করলে ওকে চোখে চোখে রাখতে পারবে এবং দুটো পয়সাও উপায় করা হবে, বলছিল কে গুপ্ত একটু আগে আমাকে। আমি তার স্পিরিটের প্রশংসা করি। এমন সময় হঠাৎ উপরে কে গুপ্তর গলা শোনা গেল। কবিতা আওড়াচ্ছে বোঝা যায়। ভায়ার আজ আমার আনন্দ হয়েছে, কবিতা আবৃত্তি করছে। বিধু মাস্টার চারুর দিকে তাকিয়ে হাসল। খুব স্বাভাবিক, আমার মনটা আজ সব দিক থেকে ভালো পাঁচু। ওপেনিং ডে, একটা মাইক ফিট করলে মন্দ হতো না। পাঁচু নীরব। তা আমি অবশ্য কে গুপ্তর মতো সাহেব মানুষ না। ইংরেজি কবিতা রিসাইট না করে বরং একটা বাংলা ছড়া বলছি, ভারী সুন্দর। কাল রাতে পেইন ওঠার আগে গিন্নি বাচ্চাগুলোকে শেখাচ্ছিল, মনে আছে। হা হা বলে আনন্দের আতিশয্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দু বাহু শূন্যে ছেড়ে বিধু মাস্টার চেঁচিয়ে আরম্ভ করল। বাঁশ বনের কাছে ভুড়ো শিয়ালি নাচে, তার গোঁপ জোড়াটি পাকা, মাথায় কনক চাঁপা। ছড়া শেষ করে মাস্টার জোরে জোরে হাসতে লাগলো। পাঁচু হাসল, শিবনাথ হাসে,
চারু হাসে, কিন্তু শব্দ হয় না। আচ্ছা, উঠি আমরা এখন। চারু উঠে দাঁড়ালো। চলি, দেখা হবে মাঝে মাঝে। শিবনাথ বিধু এবং পাঁচুর দিকে তাকিয়ে আসন ছেড়ে উঠল। রাস্তায় নেমে শিবনাথ বলল, আপনার মায়াকানন ছবির আরো কিছু মাল মশলা পেয়ে গেলেন, হা হা। চারু সেই হাসিতে যোগ দিল না, গম্ভীর হয়ে বলল, না মশাই, এসব যথেষ্ট হয়েছে। দুঃখ দারিদ্র্যের চিত্র বেশি দিতে গেলে ছবি অনাবশ্যক দীর্ঘ একঘেয়ে হয়ে পড়বে, লোকের ধৈর্য থাকবে না। তাছাড়া আজকের ফাংশন, বিশেষ করে রুচি দেবীর অমন সুন্দর স্পিচটার জন্যে আমাকে অতিরিক্ত কয়েকশো ফুট রিল স্পেয়ার করতে হবে। শিবনাথ সপ্রশংস দৃষ্টিতে চারুর মুখের দিকে তাকিয়ে অল্প অল্প হাসে। অদূরে অনেক লটবহন নিয়ে একটা ঠেলাগাড়ি চলেছে, পিছনে একটা রিকশায় দুটি মেয়ে। শিবনাথ দুজনের খিলখিল হাসির শব্দ শুনে চমকে ঘাড় ফেরায়। 12 ঘরের বাড়ির পৃথিবীথি চারু রায়কে দেখে নাকি তাকে দেখে দুবোন এমনভাবে হাসছে ঠিক বুঝতে পারে না। রিকশাটা একটু সরে যেতে শিবনাথ চারুর দিকে মুখ ফেরায়। চিনতে পারলেন? আপনাদের বস্তিতে থাকে, তাই না? হ্যাঁ, আমি দেখেছি। তা বাড়ি ছেড়ে দিলে নাকি? তাই তো দেখতে পাচ্ছি। শিবনাথ খুব করে হাসল। বড়টা টেলিফোনে চাকরি করে, জানেন বোধহয়। আর ছোটটা, হ্যাঁ, বিথি, যার গলায় রুমাল বাঁধা দেখলেন, ভারী মজার এক চাকরি জুটিয়েছে। কিরকম? চারুর খুব যে একটা কৌতূহল হলো তা না, তথাপি প্রশ্ন করল, কি কাজ? শিবনাথ গলা পরিষ্কার করে সংক্ষেপে বিথির কাজের ধরনটা চারুকে বলল। শুনে চারু রায় চুপ করে রইল। নাও ইউ ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড মিস্টার রায়। একগাল হেসে শিবনাথ বোঝায়, মানে পাবলিক আপনি বলতে পারবেন না বিথিকে, প্রাইভেট হয়ে রইলেন আর কি। সাদা কথায় যাকে কেফট বলে, মানে ভদ্রলোকের রক্ষিতার মতো থাকবেন আর কি। কি বলেন? ছেলে দেখাশোনা করা না কচু পোড়া, ওটা শো। তত যার বাচ্চার জন্য চিন্তা ভাবনা, সে পাশ করা নার্স রাখবে, নয়তো বিয়ে করবে। বিথির মতো এমন একটা কাঁচা কচি মেয়েকে অন্তঃপুরে টেনে নেওয়া কেন? চারু এবারও কোনো কথা বলল না, যেন একটু অস্বস্তি বোধ করছিল শিবনাথ। দিন মশাই, এসব দিন আপনার মায়াকাননে। এখানে বিথি একটা এক্সাম্পল। ইকোনমিক ক্রাইসিস গেরস্থ ঘরের মেয়েদের আজ কোথায় টেনে নিয়ে যাচ্ছে। শিবনাথের কথা শেষ হবার আগে চারু মুখ খুলল। না, বলেছি তো আপনাকে, এসব চিত্র বেশি দেওয়ার আর আমার ইচ্ছে নেই। এখন ভালো জিনিস, সুন্দর ছবি। কথার শেষ না করে চারু থামল। কি একটু ভেবে পরে আসতে প্রশ্ন করল, তিনি কোথায়? তিনি কি এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবেন? কে? মুহূর্তে বুঝতে পারল শিবনাথ। রুচির কথা বলছেন? ঠিক এখনই কি ফিরবে? মনে তো হয় না। সমিতি নিয়ে সন্তোষের সঙ্গে যেমন আলাপে মেতে গেছেন দেখলাম। বড় রাস্তা ছেড়ে দুজন বাঁদিকের গলিতে ঢুকল। শিবনাথ বলল, টু স্পিক দি ট্রুথ, বুঝলেন মিস্টার রায়, আমি ভাবতে পারিনি সোশ্যাল ওয়েলফেয়ারের কথা শুনে, হ্যাঁ, আমার স্ত্রীর কথা বলছি, এমন মেতে উঠবে। কি ইন্টারেস্ট! শুনলেন তো বক্তৃতা? বাবা, এত কথা ওর মধ্যে লুকিয়েছিল আমি কোনোদিন ধারণা করতে পারিনি। হয়, চারু বলল, একটা সময় আসে, সুযোগ এসে ধরা দেয়, যখন মানুষের ভিতরের ইচ্ছা শক্তি, হ্যাঁ প্রতিভাও বলতে পারেন, আপনা থেকেই ফুটে ওঠে। আপনার স্ত্রীরও তাই হয়েছে আর কি। সুন্দর তার বলার ভঙ্গি। আমি বলেছি তো আপনাকে, চার্মিং। চারুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে রাস্তায় হঠাৎ বড় রকমের একটা আলো দেখা গেল। দুধারের গাছপালা সাদা হয়ে গেল। কে ওরা? চারু বিড়বিড় করে উঠল। মনে হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ, ওই তো সন্তোষের দল। শিবনাথের অনুমান সত্য। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে বাঁক ঘুরে রুচি, সন্তোষ, জীবন, অসিত, দুটি মেয়ে এবং আরো 2-1টি ছেলে সামনে এসে দাঁড়ায়। তাদের পিছনে মদন ঘোষ, হাতে একটা হ্যাজাক ঝুলছে। কি ব্যাপার? শিবনাথ বড় করে হাসল। দাদাবাবু, দিদিমণিরা ঘুরে ফিরে জায়গাটা দেখছেন। মদন ঘোষও হাসল। অন্ধকার, বাবু আমাকে আলোটা সঙ্গে দিয়ে পাঠালেন। পারিজাত বাবু কি বাংলোয় ফিরে এসেছেন? ওরা সব চলে গেছেন? শিবনাথ তাড়াতাড়ি বলল, আমাকে ডেকেছিলেন কি? না। মদন ঘোষ মাথা নাড়ল। কাল খুব সকালে আপনাকে দেখা করতে বলেছেন। আরও কি কাজের কথা যেন আছে।
আজ আজ পারিজাত একটু ক্লান্ত, বললেন। না না, আজ আর আমি তাকে ডিস্টার্ব করতে চাই না, বিশ্রাম করুন। শিবনাথ ব্যস্ত হয়ে বলল, টায়ার্ড তো হবে, এত বড় একটা ফাংশনের ধকল কি আর কম গেছে? কাল আর্লি মর্নিং, মানে চা খেয়েই আমি পারিজাতের সঙ্গে দেখা করতে যাব। কথা শেষ করে শিবনাথ আর চোখে রুচির দিকে তাকালো। রুচি মুখ ফিরিয়ে সন্তোষের সঙ্গে সমিতির কথা বলছে। কাল কাল আর্লি মর্নিং এ তোমরা কি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? লাইব্রেরির চাবি আমি নিয়ে এসেছি। আমার ইচ্ছা পুরানো কি কি বই আছে তার একটা লিস্ট তৈরি করে রাখব। তাই করবেন, সন্তোষ ঘাড় নাড়ল। আপনাকে আর একটা কথা বলে রাখছি রুচিদি, আসতে পারবো কি পারবো না এভাবে আমাদের সঙ্গে কথা বলবেন না। যেন আমাদের ইচ্ছা অনিচ্ছার মুখের দিকে তাকিয়ে আপনি কাজের কথা বলছেন। হুকুম করবেন, আদেশ করবেন। আর্লি মর্নিং মানে রাত 2টোর সময় দরকার হলে আমাদের ডাকবেন। অবশ্য 2 দিন পরে ডাকতেই হবে, নার্সিংয়ের কাজ আছে, পাড়ার কারো অসুখ হলে হাসপাতালে পাঠাবার প্রশ্ন আছে। তাছাড়া এটা আপনি মনে রাখবেন রুচিদি, আপনার হুকুম পেলে আমরা আগুনে ঝাঁপ দেব, পাহাড়ের চূড়ায় উঠব, ঝড়ের মুখে নিজেদের ছেড়ে দিয়ে যে কাজটি করবার তা করে শেষ করব। দেবীর আদেশ মনে করে আমাদের তা করতে হবে। রুচি সুন্দর করে হাসল। খুব সম্ভব এই ছেলেটি আর্টিস্ট, শিবনাথ অনুমান করল। লম্বা চুল, লম্বা ঝুলের পাঞ্জাবি গায়ে, পরনে ঢিলে সালোয়ার। তোমার সঙ্গে এদের পরিচয় হয়েছে কি? রুচি শিবনাথের দিকে তাকিয়ে প্রশ্ন করতে শিবনাথ মাথা নাড়ল। তুমি তখন ডক্টর নাগের সঙ্গে মঞ্জুর স্বাস্থ্য নিয়ে কথা বলছিলে। পারিজাত আমার সঙ্গে এদের সকলের পরিচয় করিয়ে দিয়েছে। বরং এর সঙ্গে তোমাদের পরিচয় নেই, পরিচয় করিয়ে দিচ্ছি। শিবনাথ হাত দিয়ে চারুরায়কে দেখালো। রুচি এবার যখন হাসল, সুন্দর দাঁতগুলি দেখা গেল। নমস্কার, আমি আপনাকে মিটিংয়ে লক্ষ্য করেছি। মিস্টার গুপ্তর সঙ্গে আপনাকে এ পাড়ায় দেখেছি। কে গুপ্তর বন্ধু চারুরায় স্বভাবসুলভ মেয়েলি হাসি হেসে রুচিকে প্রত্যাভিবাদন জানালো। শিবনাথ সন্তোষদের দিকে তাকিয়ে পরে চারুরায়ের দিকে তাকায়। সাহিত্যিক সন্তোষ কুমার, আর্টিস্ট ইনিও। তাদের এক গুণী শিল্পী বন্ধু অসিত কুমার, এর নাম জীবন কুমার। সবাই কৃষ্টিবাসরের সভ্য, এরা এদের বোন শোভা। চারুরায় হাত জোর করল। আর ইনি বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক চারুরায়, শিবনাথ জানিয়ে দিল। শিবনাথের কথা শেষ হতে না হতে সন্তোষদের মহলে একটা আনন্দ গুঞ্জন উঠল। ভালো, খুব সুখী হলাম। আপনার মতো শিল্পীর আমাদের খুব বেশি প্রয়োজন হবে। আর একজন বলল, এই সমিতির কাজকর্ম নিয়ে ডকুমেন্টারি ছবি তোলা হবে। একজন বলল, উই আর ভেরি গ্ল্যাড টু মিট ইউ, আপনিও আমাদের মধ্যে থাকবেন। চারু রায় স্নিগ্ধ হাসি দিয়ে ছেলেদের অভিনন্দনের উত্তর জানালো। রুচি বলল, এত গুণ আপনার আমি কিন্তু বুঝতে পারিনি। তুমি কি ভেবেছিলে কে গুপ্তর সঙ্গে আমার সঙ্গে মুদির দোকানে বসে আড্ডা দেন বলে খুব অর্ডিনারি কেউ? শিবনাথের কথাটা মোটা ধরনের হলো বলে রুচি ভিতরে আহত হল এবং লজ্জিত। যাকগে, খুশি হলাম বলে সে তৎক্ষণাৎ সুন্দর হাসি দিয়ে মুখের ভাব গোপন করল। হ্যাঁ, আপনার কোঅপারেশন চাই। 100 বার, 1000 বার? চারু রায় দুবার মাথা নাড়ল। প্রাথমিক আলাপ পরিচয়ের একটা পর্যায় শেষ হয়েছে টের পেয়ে ওদিক থেকে সন্তোষের বোন দময়ন্তী চট করে হাতঘড়ি দেখে নিয়ে রুচির দিকে তাকায়। চলি বৌদি, রাত হয়েছে, আবার কাল আসবো, এসে আপনাকে অত্যাচার করব। হ্যাঁ, অনেক দূর যেতে হবে আমাদের। আর একটি মেয়ে, সম্ভবত জীবনের বোন, হাতঘড়ি দেখতে দেখতে বলল, কোথায় পার্ক স্ট্রিট, কোথায় কুলিয়া ট্যাংরা, যেতে বেশ রাত হবে। বাধা দিয়ে সন্তোষ বলল, মোটেই না, কতটুকুন পথ? তাছাড়া আমরা তো আর ট্রামে বাসে যাচ্ছি না, ট্যাক্সি ডাকবো। শিবনাথ বলল, এখানে তো ট্যাক্সি পাওয়া যাবে না, একটু এগিয়ে গিয়ে। মদন ঘোষ বলল, ট্যাক্সির জন্য আগেই লোক পাঠানো হয়েছে, হয়তো এসে গেছে, চলুন বড় রাস্তায়। এবার বিদায়ের পালা। আচ্ছা চলি বৌদি। রুচিদি, আজকের মতো বিদায়। উইশ ইউ হ্যাপি গুড নাইট। আচ্ছা, নমস্কার। নমস্কার। আলো দেখিয়ে মদন ঘোষ সঙ্গে চলছিল। সন্তোষ বাধা দিলে, না সরকার, আমাদের সঙ্গে আর আসতে হবে না, তুমি বরং এদের বাড়ি পৌঁছে দাও, রাস্তাটা খারাপ। মদন ঘোষ নিবৃত্ত হল।
নিবৃত্ত হলো, কিন্তু ওইটুকুন একটা ছেলের মুখে তুমি সম্বোধনটা যেন মদনের ভালো লাগলো না। কিছু বলল না যদিও। এক হাতে আলো ঝুলিয়ে আর এক হাতে জামার বোতাম ঠিক করতে করতে হাঁ করে ওদের চলে যাওয়া দেখতে লাগলো। হাঁ করে আর একজনও ওদের দিকে তাকিয়েছিল, শিবনাথ। ওদের সকলের দিকে না, দেখছিল উগ্র আধুনিক সাজে সজ্জিতা সুশ্রী তন্নি পার্ক স্ট্রিটের 3টি কুমারীকে। শিবনাথ গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে রুচি ও চারুর মধ্যে বাক্য বিনিময় হচ্ছিল। আপনি গাড়ি নিয়ে এসেছেন? হ্যাঁ। ভালো কথা। নতুন কোনো বইয়ে হাত দিয়েছেন কিনা জিজ্ঞেস করা হলো না তো। কথা শেষ করার সঙ্গে সঙ্গে রুচি আবার হাসল এবং তার সুন্দর দাঁত কটি দেখা গেল। হ্যাঁ, অনেক দূর কাজ এগিয়েছে, মায়া কানন। অ্যান্ড দ্যাট উইল বি এ গ্রেট পিকচার। তোমায় বলিনি রুচি? শিবনাথ এদিকে ঘাড় ফেরায়। মিস্টার রায় প্রথম শ্রেণীর একটি চিত্র তৈরি করছেন। ভালো, আমরা দেখব, রুচি বলল। চারু রায় কিছু বলল না, চোখ বুজে হাসল। চারু রায় কেন হাসছে বুঝতে পেরে শিবনাথও হাসল। রুচির চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, রিলিজড হোক, দেখবে। দেখিয়ে তোমাদের বিস্মিত অভিভূত করে দিতেই তো রায় এমন প্রাণপণে খাটছেন। মাথার ওপর গাছের পাতার খসখস শব্দ হয়। মৃদুবন্ধ হাওয়া দিয়েছে। আলো হাতে নির্বাক মদন ঘোষ এবার গলার একটু শব্দ করে। আচ্ছা। দুহাত একত্র করে রুচি বিদায় সম্ভাষণ করতে যাচ্ছিল। শিবনাথ ব্যস্ত হয়ে চারুর দিকে তাকায়। ও কি মিস্টার রায়, আপনি কি এক্ষুনি চললেন? হ্যাঁ, তা। ইতস্তত করে চারু রায় কি একটা বললে। কেন, রাত 11টা-12টাও তো কোনোদিন হয়ে যায় আপনার এ পাড়ায়। না, তেমন কিছু রাত হয়নি। চলুন, হাঁটতে হাঁটতে গল্প করব। আবার না হয় আপনাকে আমি বড় রাস্তায় তুলে দিতে সঙ্গে যাব। চলুন ওদিকে। শিবনাথ চারুর হাত ধরল। আর 1 সেকেন্ড ইতস্তত না করে চারু তাদের সঙ্গে চলল। হ্যাঁ, এদিকে তো আর দোকান টোকান নেই। দেখা যাক আমাদের বনমালীর দোকান খোলা আছে কিনা। সিগারেট ফুরিয়েছে বুঝি? শিবনাথের দিকে না তাকিয়ে চারু মাথা নাড়ল। তার দৃষ্টি সামনের দিকে। মদন ঘোষ আলো দেখিয়ে আগে যাচ্ছে, তার পিছনে রুচি, রুচির পাশে পারিজাতের একটা চাকরের কোলে মঞ্জু ঘুমিয়ে পড়েছে। চারু ও শিবনাথ হাত ধরাধরি করে তাদের পিছে পিছে হাঁটে। এত রাত্রে দোকান খোলা রাখার কারণ শুনে চারু চুপ করে রইল। শিবনাথ বনমালীর মুখের দিকে তাকিয়ে হাসল। আর কদিন সবুর করো বনমালী, মাসে 8টা-10টা করে পাড়ায় মিটিং সম্মেলন হবে। তখন আরো বেশি রাত অবধি লোকের আনাগোনা থাকবে, আর তোমার দোকানে সিগারেটটা, দেশলাইটা, চকলেটটা কাটবে, এবং তার সঙ্গে কিছু টয়লেট ফয়লেটও। কথা শেষ করেও শিবনাথ হাসে। রুচি আবার বিরক্ত হয় এবং দেখা যায় বনমালীও শিবনাথের রসিকতায় যোগ দিচ্ছে না। কি মুখখানা তোমার ভার ভার দেখছি? হ্যাঁ মশাই, হাসবো আর কি দিয়ে, রকম সকম দেখে ক্রমশ মনটা খারাপ হয়ে যাচ্ছে। আরে খুলেই বলো না কি হয়েছে। এবার চারু রায় প্রশ্ন করল। 1 প্যাকেট সিগারেট ও একটা দেশলাইয়ের দাম দিতে চারু একটা নোট বাড়িয়ে দেয়। কথা না বলে বনমালী সেটা ধরবার জন্য হাত বাড়ায়। এমন সময় দেখা যায় বিধু মাস্টারের সেই ইঁচড়ে পাকা ছেলে হুবলা এসে সেখানে দাঁড়িয়েছে। বড় বড় দাঁত বার করে নিঃশব্দে হাসছে, আর একবার শিবনাথ একবার চারুর মুখের দিকে তাকাচ্ছে। ভাগ হারামজাদা এখান থেকে, বনমালী গর্জন করে উঠল। রাতে বেরাতে শুয়োরগুলোর ঘুরঘুর আর কমে না। ভয় পেয়ে হুবলা বাড়ির ভেতর পালিয়ে গেল। শিবনাথ শব্দ করে হাসল। মদন ঘোষ আলোটা মাটিতে রাখল। কাল সে এসে বাতিটা নিয়ে যাবে, আজ থাক। বৌদিমণির অন্ধকারে তালা খুলতে অসুবিধা হবে। পারিজাতের সরকারের ব্যবহারে সন্তুষ্ট হয়ে রুচি ঘাড় কাত করল। মদন চলে গেল। ঘুমন্ত মঞ্জুকে নিজের কোলে নিয়ে শিবনাথ চাকরটাকেও বিদায় দিলে। যা বাবা যা, সারাদিন খেটেছিস, এখন গিয়ে খাওয়া দাওয়া কর, বিশ্রাম কর। পারিজাতের চাকরটা সরে যেতে বনমালী খবরটা বলল। হাসপাতালে রুনু মারা গেছে। বিকেলে বাড়িতে সংবাদ এসেছে। রুচি এবং চারু হঠাৎ কথা বলল না। শিবনাথ কি প্রশ্ন করতে গিয়ে থামল। বনমালী বলল, আমিও ছিলাম না পাড়ায়, এই তো একটু আগে দোকান খুললাম। ওই শালা বিধুর মাছি ছেলেটা, কি যেন নাম, হুবলা এসে আমায় বলে গেল।
আমাদেরও সেই খবর দিতে এসেছিল বোধহয় হুবলা। রুচি হাসল না, আকাশের দিকে চোখ তুলে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সমিতির নামটা কালই পাল্টাতে হবে। হ্যাঁ, তোমরা তাই করো, শিবনাথ উৎসাহের সঙ্গে বলল। রুনুর নামে সমিতির নামকরণ হচ্ছে, তোমরা তো আগেই বলেছিলে, তাই না? রুচি কথা বলল না। মহিলা খুব কাঁদাকাটা করছেন বুঝি? আমি কে গুপ্তর ওয়াইফের কথা বলছি। শিবনাথের প্রশ্নের সঠিক জবাব দিতে পারল না বনমালী। হুবলাকে সে অত কথা জিজ্ঞাসা করেনি। তাছাড়া সে বাইরের লোক, বাড়ির লোক কেউ যখন এ ব্যাপার নিয়ে ভাবে না, তখন সে খামোকা কেন? তাই বনমালী চুপ করে আছে। কিন্তু শিবনাথ বনমালীর চেয়েও চতুর, যেন এটা প্রতিপন্ন করতেই সে চারুর দিকে তাকিয়ে অল্প হাসল। বাড়ির লোকেরা দোষ কি? ছেলের ফাদার, মানে আমি আপনার ফ্রেন্ড কে গুপ্তর কথা বলছি, পাঁচুর মেসেজ ক্লিনিকে দিব্যি চাকরিটি বাগিয়ে কেমন ইংরেজি কবিতা আওড়াচ্ছিল তখন শুনলেন তো? মানে সেখানে আর যাই হোক, ওয়াইন ওম্যানের অভাব হবে না, গুপ্ত এটা খুব ভালো বুঝতে পেরেছে। ছেলে মরেছে শুনলেও যে খুব একটা শোক আফসোস করবে মনে হয় না। আপনি চুপ করে আছেন মিস্টার রায়? চারু রায় কথা বলল না। বন্ধু সম্পর্কে শিবনাথের উক্তিগুলো তার মনোপুত নাও হতে পারে বুঝতে পেরে বুদ্ধিমতী রুচি তাড়াতাড়ি বলল, না, আমি মহিলাকেই বেশি দোষ দিচ্ছি মিস্টার রায়। ভীষণ অহংকারী এবং আনসোশ্যাল। তাঁরই তো উচিত ছিল সংসারটাকে সামলানো। ইচ্ছা করলে পারতেন। ভদ্রলোক, হ্যাঁ, কে গুপ্তর কথা বলছি, না হয় অবুঝ পাগল মানুষ। বদমাইশ, স্কাউন্ড্রেল, যেন শিবনাথ ধমক দিয়ে উঠল। এত যার মদ মেয়ে মানুষের দিকে ঝোঁক, তার পরিবার তার ছেলে মেয়ে সাফার করবে না তো কি? ঠিকই হয়েছে। অ্যাম আই রং মিস্টার রায়? মিস্টার রায় এবারও কিছু বলল না। যেন খাতায় কি একটা হিসাব টুকছিল বনমালী। লেখা শেষ করে যখন মুখ তুলল, দেখা গেল তার ঠোঁটের কোণায় একটা সূক্ষ্ম হাসি উঁকি দিয়েছে। চারুর দিকে তাকিয়ে অবশ্য সে তৎক্ষণাৎ হাসির ধারটা মজিয়ে নেয়, বরং চেহারাটা একটু গম্ভীর করে আস্তে আস্তে বলল, না, কেবল লেখাপড়া শিখলে কি হয়? সাংসারিক জ্ঞান বলতে আমাদের গুপ্ত সাহেবের একেবারে কিচ্ছু নেই। মদ মেয়ে মানুষে করবে কি? পাঁচু ভাদুড়ির কি ওদিকে ঝোঁক কম, না টাকা পয়সা কম উপায় করছে? পয়সা পয়সা রোজগার করা, পয়সা চিনতে পারার চোখ না থাকলে এই বাজারে খড়কুটোর মতোই ভেসে যেতে হবে। হ্যাঁ, ওদিক থেকে গুপ্ত। মাথা নেড়ে চারু বনমালীকে সমর্থন করতে যাচ্ছিল। শিবনাথ তাচ্ছিল্যের সুর বার করে হাসল। একেবারে হোপলেস। সাদা কথায় লোকটাকে অপদার্থ বলা চলে। বনমালীর ঠোঁটে আবার সূক্ষ্ম হাসি উকি দেয়। শিবনাথের দিকে বা চারুর চোখের দিকে তাকিয়ে একটা চোখ ছোট করে সে হাসল কি কাশল বোঝা গেল না। বলল, এবারই সকলকে টেক্কা দিয়েছেন আমাদের এই শিববাবু। এসেই দুদিনের মধ্যে পারিজাতকে হাত করে ভোটের কাজখানা বাগিয়ে রোজগারের বেশ ভালো রাস্তাটা বেছে নিয়েছেন। হাসিটাকে শেষ দিকে উচ্চগ্রামে তুলে নিজের সারল্য প্রতিপন্ন করতে বনমালী চেষ্টা করল বটে, কিন্তু শিবনাথ তাতে সন্তুষ্ট হল না, এবং শিবনাথের চেয়েও বেশি ক্ষুব্ধ, আহত, ক্রুদ্ধ হল রুচি। কিন্তু তার চেহারায় তার আভাস মাত্র ছিল না। দুপা অগ্রসর হয়ে রুচি চারুকে বলল, সিগারেট কিনতে এসে মুদির দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করার ফল আপনি শেষটায় ভুগবেন মিস্টার রায়। বেশ দূরে যেতে হবে। এদিকে আমিও এখন একেবারে ঘরের দরজা থেকে একটু চা না খাইয়ে আপনাকে ছেড়ে দিতে পারছি না। সুতরাং চারু এই প্রথম এ বাড়ির একটি মেয়ের নিমন্ত্রণ পেয়ে খুশি হল। চট করে হাত ঘড়ি দেখল, তারপর প্রফুল্ল হেসে ঘাড় কাত করে বলল, চলুন। সত্যি আপনার সঙ্গে পরিচিত হয়ে আমার যে কি আনন্দ হচ্ছে। অনেকক্ষণ ধরে মনে মনে একটু চাও খুঁজছিলাম। তারা অগ্রসর হয়। পিছনে শিবনাথ। বস্তুত যথাসময়ে ধূর্ত মুদির বিদ্রুপের বীজ দাঁত ভেঙে দিয়েছে রুচি। চারু রায়কে আজ উপযুক্ত ক্ষণে স্ত্রী বাড়িতে ডাকছে দেখে শিবনাথ উল্লসিত হয়। ঘাড় ফিরিয়ে আর একবার সে বনমালীকে দেখল। বাংলার পাঁচের মতো মুখখানা করে পেন্সিলটা থুতনিতে ঠেকিয়ে তাদের দিকে চেয়ে আছে। তুই মুদি, তুই চুপ করে থাক শালা। কে গুপ্তর উক্তিটা শিবনাথের মনে পড়ে। মনে মনে সে হাসে। বনমালীও পারিজাতের দল ছাড়া না। ঈর্ষার বশে চারুর সামনে সে শিবনাথকে এভাবে এখন হুল ফোটালো।
কিন্তু তাহলে হবে কি? চারুও পাকা ব্যবসায়ী, ভালো ছবি তুলে নিছক পয়সা উপায় করবে বলে সেও ছুটোছুটি কম করছে না। নানা কারণে মান অপমানবোধের চামড়াটাকে সে হয়তো শিবনাথের চেয়েও বেশি পুরু করে ফেলেছে। ইলেকশনের কাজ ভালো, কিরণকে ফিল্মে নামাবে বলে চারু যে পন্থা অবলম্বন করেছিল তাতে তার গলা ধাক্কা খাবার ভয় ছিল। মাথা ফাটতে পারত অমলের লাঠির বাড়ি খেয়ে, কিন্তু চারু কিছু গ্রাহ্য করে কি? এক হাতে চারুর হাত ধরে ও অন্য হাতে পারিজাতের হ্যাজাক ঝুলিয়ে লম্বা পা ফেলে শিবনাথ রুচিকে নিয়ে 12 ঘরের উঠোনে ঢুকল। এত বড় আলো দেখে রমেশের কুকুরটা হঠাৎ ভীষণ চিৎকার করে ওঠে, তারপর চেনা লোক দেখে চুপ করে যায়। সেই রাত্রে চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করল চারু রুচির সঙ্গে। বস্তুত শিল্প, সংস্কৃতি ও সাহিত্য নিয়ে এমন অনর্গল কথা বলতে পারে তার স্ত্রী শিবনাথের আগে ধারণা ছিল না। সে অবশ্য চুপ করে রইল। আলোচনায় রুচিকেই সবটা অংশগ্রহণ করতে দিয়ে শিবনাথ বসে বসে চারুর প্যাকেট থেকে সিগারেট তুলে ধ্বংস করতে লাগল। আমার এইটে লাভ মিস্টার রায়। এক একটা সিগারেট ধরায় আর চারুর দিকে তাকিয়ে শিবনাথ হাসে। চারু শুধু স্মিত হেসে আর চোখে শিবনাথের দিকে তাকিয়ে মাথা নাড়ে এবং তারপর আবার রুচির দিকে চোখ ফেরায়। মিটিংয়ে আপনার স্পিচ শুনে আমি তখন অভিভূত হয়ে পড়েছিলাম মিসেস দত্ত। এখন এখানে সামনাসামনি বসে কথা বলে আমার মনে প্রথমেই যে ধারণা জন্মেছিল তা, যাকে বলে আরো দৃঢ়মূল হলো। আপনার চোখ, আপনার হাসি, আপনার কথা বলার মধ্যে এমন একটা মাধুর্য, কমনীয়তা, শক্তি, সেবা ও কল্যাণের ইঙ্গিত পাওয়া যায় যা দেখে মনে হয় সংস্কৃতি মানে কালচার বলতে আমরা যা বুঝি বা বলি, আপনার মধ্যে স্বাভাবিকভাবেই তা প্রচুরভাবে বিদ্যমান। বিদ্যমান কথাটা কারেক্ট হলো কি মিসেস দত্ত? আমি আবার বাংলা শব্দগুলো সব সময়। একটি মেয়ের মতো হাসছিল চারু। না না, ঠিক আছে। রুচিও 2 চোখ আধবোজা করে 2 ঠোঁট ঈষৎ বিস্তৃত করল। কিন্তু আপনি ভীষণ বাড়িয়ে বলছেন মিস্টার রায়। অতটা প্রশংসা পাওয়ার যোগ্যী সত্যি কি আমি? কেন? শিবনাথ সোজা হয়ে বসল। তখন সন্তোষের সেই আর্টিস্ট বন্ধু কি বলেছিল? দেবীর আদেশে ওরা পাহাড়ের চূড়োয় উঠবে, সমুদ্রে ঝাঁপ দেবে। নিশ্চয়ই কারো কারো চেহারায় এমন একটা আকর্ষণ থাকে, গলার স্বরে এমন একটা কমান্ডিং টোন থাকে যে। চারু পরিপূর্ণ দৃষ্টি মেলে রুচিকে দেখল। একটুও মিথ্যে বলেনি পার্ক স্ট্রিটের ছেলের দল। 100% কারেক্ট। আমি এবার শিবনাথের দিকে ঘাড় ফেরায় চারু। আপনি তো জানেন আমার পেশা মিস্টার দত্ত। আজ অব্দি কশো নারী মুখ আমি স্টাডি করেছি বলুন দেখিনি। চারু মৃদু হাসছিল। ওকে বোঝান। প্যাকেট থেকে আর একটা সিগারেট তুলে শিবনাথ বলল, চিরকাল ওর মধ্যে ভয়ঙ্কর একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বাসা বেঁধে আছে। এটা অবশ্য ওর দোষ না, কেবল স্কুলে টিচারি করলে কি আর। না না, এখন থাকবে না। এখন যথেষ্ট সোশ্যাল হবার সুযোগ পেয়েছেন মিসেস দত্ত। তার শক্তির, তার প্রতিভার ফুল ফ্রেজেডে বিকাশ আমার তো মনে হয় অলরেডি আরম্ভ হয়ে গেছে। কোনো কথা বলল না রুচি। অধবদন হয়ে নখ দিয়ে বিছানার চাদরটা খুঁটতে লাগল। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসছি। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।